আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 36 নিয়ে, যেখানে আমরা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে সলভ করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলো দেখলে তোমাদের আইডিয়া কিন্তু খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, এই ভিডিওতে 17টি প্রশ্ন আমি নিয়েছি প্রিভিয়াস ইয়ার এসএলএসটি 2016 কম্পিউটার অ্যাপ্লিকেশনের পেপার থেকে। প্রশ্নগুলো খুবই ভালো এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমরা এই বছর এক্সপেক্ট করতে পারি। যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে দেখছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর যারা কম্পিউটার সায়েন্স থেকে দেখছো সায়েন্সের পোর্শনগুলো তোমরা কিন্তু, যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, তোমরা কিন্তু দেখতে পারো। তাহলে চলো প্রথম প্রশ্নটা কি বলছে দেখা যাক। প্রথম প্রশ্ন বলছে, হাউ মেনি এজ আর টু বি রিমুভ টু গেট আ স্প্যানিং ফরেস্ট ফ্রম আ গ্রাফ উইথ n vertices and m edges and c component। প্রশ্নটার বাংলা মানে হচ্ছে, কতগুলো এজকে আমাদের রিমুভ করতে হবে যাতে কিনা আমরা একটা স্প্যানিং ফরেস্ট পাই ফ্রম আ গ্রাফ থেকে, মানে গ্রাফের থেকে, যেই গ্রাফের n খানা ভার্টেক্স, m খানা এজ এবং c খানা কম্পোনেন্টস রয়েছে। তো এগুলো পুরো ডাইরেক্টলি গ্রাফের প্রপার্টি থেকে ডাইরেক্ট প্রশ্ন দিয়েছে। তোমাদের যদি প্রপার্টি মুখস্থ থাকে, ফর্মুলা মুখস্থ থাকে, তাহলে তোমরা ডাইরেক্টলি কিন্তু করতে পারবে। অ্যান্সার হবে সি, m মাইনাস n প্লাস c। কেন, তার তলা এক্সপ্লেনেশনটা দেখে নাও। আ স্প্যানিং ফরেস্ট অন আ গ্রাফ উইথ c কম্পোনেন্ট, যদি c খানা কম্পোনেন্ট থাকে একটা স্প্যানিং ফরেস্টে, যেখান থেকে আমরা গ্রাফ থেকে তৈরি করছি, তাহলে কিন্তু তার মধ্যে n মাইনাস c খানা এজ হতে হবে। তাহলে অবভিয়াসলি আমাদের টোটাল বলে দিচ্ছে m খানা এজ, সেখান থেকে যদি আমরা n মাইনাস c এজ যদি মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমরা পাবো m মাইনাস n প্লাস c। এই হচ্ছে বেসিক ফর্মুলা। এখান থেকে ওভারভিউ ক্লিয়ার হলো। যদি একটা গ্রাফ থেকে আমরা স্প্যানিং ফরেস্ট তৈরি করি, যেখানে যেই স্প্যানিং ফরেস্টের c খানা কম্পোনেন্টস আছে, তাহলে কিন্তু আমাদের n মাইনাস c খানা তার এজেস হবে। এটা বেসিক প্রপার্টি বলছে। টোটাল এজ যদি m হয়, তাহলে m মাইনাস ব্র্যাকেটের মধ্যে n মাইনাস c করলে কিন্তু আমরা পেয়ে যাব m মাইনাস m প্লাস c। মুখস্থ রাখতে হবে এই প্রশ্নের উত্তরটা। এটাই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন কি বলছে, একটা বুলিয়ান অপারেটর এখানে দিয়েছে, প্রশ্নে বলে দিয়েছে এটা অপারেটর, সেটা যে কোনো অপারেটর হতে পারে, এটা বানানো অপারেটর ধরে নাও। যার প্রপার্টিটা বলে দিয়েছে, দুটো ভেরিয়েবল থাকলে তার কি প্রপার্টি হোল্ড করবে। সেম থাকলে ওখানে 1 হচ্ছে, দেখতে পাচ্ছ, ডিফারেন্ট থাকলে 0 হচ্ছে। তো এই প্রপার্টির এখানে গল্প বলে দিয়েছে। এবার তোমাদের বার করতে হবে যে এই ট্রুথ টেবিলটা, হোয়াট ইজ দ্য ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলটাকে তোমাকে ডিজাইন করে বলতে হবে যেটা কি আলটিমেটলি অ্যান্সারটা কি আসছে। এই ট্রুথ টেবিলের অ্যান্সারটা কি আসছে, অলওয়েজ ফল কি আসছে, অলওয়েজ ট্রু, সামটাইম ট্রু, বা ট্রু যখন এক্স ওয়াই জেড আর অল ট্রু। প্রথমত এক্স ওয়াই জেড অল ট্রু হলে কি সবসময় ট্রু হবে, এই গল্পগুলো কিন্তু আমাদের বলতে বলছে। তো এখান থেকে আমরা একটু অ্যানালিসিস করে দেখে যাও। প্রথমত ফার্স্ট আমি ট্রুথ টেবিলটা প্রথমে ডিজাইন তলায় করে রেখেছি, যেই আমাদের অপারেশন বলে দিয়েছিল তার রেসপেক্টে ডিজাইনটা আমি তলায় এখানে করে রেখেছি। ভালো কথা। এবার ভালো করে দেখো এখান থেকে গল্পই কি আসছে। যে প্রথমে বলছে অলওয়েজ ফলস, দেখো সবসময় তো ফলস দেখো না, ট্রু আসছে। রেজাল্টটা দেখে নাও 0 1 রয়েছে, অলওয়েজ ট্রু আসছে, তার মানে এই দুটো পয়েন্টই আমার হবে না। সামটাইম ট্রু ঠিক আছে, কিছু কিছু জায়গায় ট্রু আসছে, অসুবিধা নেই। এবং আরেকটা যে ট্রু ওয়েন এক্স ওয়াই অ্যান্ড জেড আর অল ট্রু, যখন এক্স ওয়াই জেড অল ট্রু একটা ফেজেই আছে, সেখানে কিন্তু আমার রেজাল্ট কিন্তু ট্রু আসছে। তাহলে মোটামুটি আমাদের এখানে আমি সি অপশন লিখেছি, কিন্তু এখানে সি ডি দুটোই কিন্তু আমাদের হিসাব মতন কারেক্ট তোমরা বলতে পারো। কিছু কিছু জায়গায় ট্রু আসছে, আর কিছু কিছু জায়গায় তোমার যখন তিনটেই ট্রু তখন আউটপুট ট্রু। তাহলে দুটো এখানে ফিল্ড কিন্তু হিট করছে। এবার সেই সূত্রে যে যেটা অ্যান্সার মারবে সেটা অ্যান্সার হয়ে যাবে। দুটোই কিন্তু এখানকার অ্যান্সার বলতে পারো। পরের প্রশ্ন বলছে, দ্য অপারেশন উইচ ইজ কমিউনিকেটিভ বাট নট অ্যাসোসিয়েটিভ। কোন অপারেশন গুলো, মানে যে অ্যান্ড অর দিয়েছে, অ্যান্ড নর জর ন্যান্ড, এই চারটে দেখতে পাচ্ছ অপশনে রয়েছে, কোনগুলো কমিউনিকেটিভ বাট অ্যাসোসিয়েটিভ না। কমিউনিকেটিভ কথার মানে কি হচ্ছে, এ ইন্টু বি হলে বি ইন্টু এ হলেও দুটো রেজাল্ট কিন্তু সেমই হবে। এটা হচ্ছে কমিউনিকেটিভ প্রপার্টির মধ্যে পড়ছে। অ্যাসোসিয়েটিভ কথার মানে হচ্ছে এ ইন্টু বি ব্র্যাকেটের মধ্যে ইন্টু সি করে যা রেজাল্ট পাবে, তখন তুমি এ কে বাইরে রেখে বি ইন্টু সি করলে সেম রেজাল্ট পাবে। এটা কিন্তু আমাদের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। যেখানে আমরা নর্মাল আমরা যদি অর আর অ্যান্ড, কিন্তু আমাদের দুটোই আমরা হোল্ড করে, অরও করে অ্যান্ডও করে, এটা নিয়ে বিকল্প কোনো ব্যাপার নেই। এবার প্রশ্নটা হচ্ছে কি, আমাদের জরও করে, জরও এটা করে, যদি তোমরা দেখো একই ব্যাপার হবে, কোনো বিকল্প ব্যাপার থাকবে না। অর অ্যান্ড জর এগুলো কিন্তু মোটামুটি একই গল্পে রয়ে গেছে, এটা নিয়ে কোনো বিকল্প নেই, এখানে অ্যান্ড যদিও বা দেয়নি। এবার নর আর ন্যান্ড কিন্তু কখনোই কিন্তু আমাদের কমিউটেটিভ বলতে পারি, কোনো অসুবিধা নেই। যদি এ ন্যান্ড বি যা রেজাল্ট দেবে, আমাদের কিন্তু বি ন্যান্ড এও কিন্তু সেমই রেজাল্ট দেবে। তো সেই সূত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই এটা অ্যাসোসিয়েটিভে চলে গেল, যদি এরকম লিখি এ ন্যান্ড বি ন্যান্ড সি, কখনোই কিন্তু এটা
ইকুয়াল হবে না। এই জন্য আমরা এইটুকু মাথায় রাখবো, নট ইকুয়াল আমরা বলতে পারি দুটো ক্ষেত্রেই। তো সেই সূত্রে ন্যান্ড আর নট কমিউনিটেটিভ বাট নট কিন্তু অ্যাসোসিয়েটিভ। অ্যান্সার কিন্তু বি অ্যান্ড ডি দুটোই কিন্তু এখানকার অ্যান্সার হবে, যে যেটা মারবে সেই সেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমাদের অপারেটিং সিস্টেম থেকে দিয়েছে, দ্য ওএস মে পিরিয়ডিক্যালি কালেক্ট অল ফ্রি মেমোরি টু ফর্ম আ কন্টিগুয়াস ব্লক। মানে আমরা যখন প্রসেসকে অ্যালোকেট করি র্যামের মধ্যে, সেখানে কিছু এরকম জায়গা রয়েছে যেখানে আমাদের কিছু জায়গা খালি রয়েছে। তো ওএস এর কাছে এটা কি বলছে, যে পিরিয়ডিক্যালি সেই খালি জায়গাগুলো কালেক্ট করে একটা কন্টিগুয়াস ব্লক তৈরি করে। এটা কিন্তু কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন থেকে প্রশ্নটা দিয়েছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে উত্তরটা কি হবে, যখনই যে খালি জায়গাগুলো পড়ে রয়েছে, ধরুন একটা প্রসেস আমি অ্যালোকেট করেছি, একটা ছবি আঁকিয়ে বলছি, ধরুন প্রসেস এখানে ধরো P1 অ্যালোকেট করেছি, কিছু জায়গা এখানে বাদ রয়ে গেছে, এরকম প্রসেস 2 অ্যালোকেট করেছি, কিছু জায়গা এরকম বাদ রয়ে গেছে। এই জায়গাগুলোকে যদি কালেক্ট করে একটা ব্লক তৈরি করে, একে বলে কম্প্যাকশন বলা হয়। কি বলা হয়? কম্প্যাকশন। বা এটাকে এখানে কম্প্যাকশন নেই, কম্প্যাকশন আরেকটা নাম হচ্ছে গার্বেজ কালেকশনও বলা হয়। অপশনে যা দেবে তোমাদের সেভাবে এটাকে রেডি করতে হবে। তাহলে এটাকে দুটোই গল্প লিখেছি। এটার অ্যাকচুয়াল নাম বলা হয় কম্প্যাকশন, যেটা আমরা ওএসএ পড়াশোনা করি। মানে এটা আরেকটা নামও গার্বেজ, মানে যেটা রিমেনিং জায়গাগুলো কালেক্ট করা হয় গার্বেজ কালেকশন অনেক সময় বলা হয়। নেক্সট প্রশ্ন খুব সোজা, এলআরইউর ফুল ফর্ম পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম থেকে দিয়েছে। লিস্ট রিসেন্টলি ইউজ, এটার ফুল ফর্ম এটা মাথায় রাখবে। এলআরইউ, এমআরইউ, মোস্ট রিসেন্টলি ইউজ, ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এগুলো চারটে আমাদের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম আছে, সেটা মোটামুটি একটা আইডিয়া নিয়ে নেবে। পরের প্রশ্ন বলছে ভার্চুয়াল মেমোরি কি? গল্পটাই বলেছে, অ্যান্সার হবে বি, ইউজ ইন অল মেজর কমার্শিয়াল অপারেটিং সিস্টেম। দেখো মেন গল্পটা কি, ভার্চুয়াল মেমোরি কি, এটা একটা ইলিউশন বলতে পারো, যেখান থেকে আমরা বুঝি যে আমাদের র্যামের সাইজ বেড়ে গেছে। এটা হচ্ছে বেসিক ডেফিনেশন বলতে পারো, যেটা হয় কি করে পেজিং, পেজ ফল্ট, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, এই তিনটে দিয়ে কিন্তু যে কাজটা ওএস যেভাবে মেমোরিকে ম্যানেজ করে সেটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট কিন্তু আমরা বলতে পারি। যেখানে আমরা এরকম দেখেছি যে আমাদের কোনো প্রসেসের সাইজ ধরো না 32 GB, ধরো না কোনো গেম খেলছি, পাবজি বলে নাও, বিজিএমআই বলে নাও, যে গেমটা তোমরা খেলো, আমাদের 12 GB র্যাম মোবাইল রয়েছে, মোবাইলে 12 GB র্যাম রয়েছে, কিন্তু 12 GB র্যামের মধ্যেও কিন্তু আমরা 32 GB গেম চলছে। কেন? এটাকে আমরা পেজিং কনসেপ্ট ইউজ করি বলে, প্রসেসকে এভাবে ডিভাইড করি, র্যামকে এইভাবে ডিভাইড করি, ফ্রেমসে এক একটা পেজ ফ্রেমে এসে বসে। এই যে কনসেপ্টটা, পেজিং যে কনসেপ্টটা বলা হয়, এইগুলো দিয়ে পেজ ফল্ট, ডিমান্ড পেজিং, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম, এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের ভার্চুয়াল মেমোরি একটা গল্প বলতে পারি। এইভাবেই কিন্তু এই ইলিউশনটা আমাদের ক্রিয়েট হচ্ছে। তো অ্যান্সার হয়ে যাবে যেটা আমাদের মেজর কমার্শিয়াল অপারেটিং সিস্টেম কিন্তু এটা ব্যবহার করছে। পরের প্রশ্ন বলছি, ফুল বাইনারি ট্রি উইথ n লিভস কন্টেন হাউ মেনি নোড। যেখানে লিভ বলে দিয়েছে n, তাহলে কতগুলো নোড হতে পারে? প্রথমত এই প্রশ্নটা জেনে নেবে, ফুল বাইনারি ট্রি কি বলে, একটা ট্রিয়ের যদি দুটো চিলড্রেন বা একটাও হবে না, এরকম যদি কোনো কন্ডিশন আমি ইম্পোজ করি কোনো ট্রির ওপর, সেটাকে বলা হয় বাইনারি ট্রির উপর যদি ইম্পোজ করি, তখন তাকে বলা হয় ফুল বাইনারি ট্রি। ছবিতে দেখো রয়েছে, দেখতে পাচ্ছি ইটস ফুল বাইনারি ট্রি। কেন? প্রত্যেকটা নোডের দেখো হয় 0 হয় 2টো করে চিলড্রেন রয়েছে। লিভ নোড কোনগুলো? যার কোনো চিলড্রেন নেই, আমি এভাবে হাইলাইট করলাম। তাহলে এখানে বলে দিয়েছে n খানা আমাদের লিভ নোড। তুমি ধরো n এর ভ্যালু এখানে 3, তাহলে আমাদের ইন্টারনাল নোড কোনগুলো? এইগুলো, যেগুলো লিভ নোড না। তাহলে এখানে কি আছে? ইন্টারনাল নোডের ভ্যালু, i এর ভ্যালু এখানে 2। তাহলে গল্পটা এখান থেকে কি পেলে, যদি n হয় আমার লিভ নোড, তাহলে রিলেশন কি হবে? i কি হবে? i সবসময় হবে n-1 হবে। তাহলে n প্লাস i করলে টোটাল নাম্বার অফ নোড পেয়ে যাবো, n প্লাস i যদি করি টোটাল নাম্বার নোড পেয়ে যাবো। তাহলে n তো রয়েছে এখানে, তাই n প্লাস n- যদি 1 করি, তাহলে কি হবে? 2n-1 অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? সি হবে 2n-1। এইভাবেই গল্পগুলো তোমাদের যদি ভুলে যাও, এইভাবে কনসেপ্টগুলো তোমরা গ্রিপ আপ করতে পারো। বলছে কোন অ্যালগরিদমের দ্বারায়, পরের প্রশ্ন 8 নম্বর, অল পেয়ার শর্টেজ পাথ আমরা দেখতে পাবো। এটা খুব সিম্পল গল্প, গ্রাফ থিওরির প্রশ্ন দিয়েছে। অল পেয়ার শর্টেজ পাথ ফাইন্ড আউট করার জন্য আমাদের ফ্লোয়েড অ্যালগরিদম ইউজ করা হয়, আর ওয়ার্শাল দিয়ে আমাদের আলটিমেটলি ট্রানজিটিভ ক্লোজার ইউজ করে। দুটো আলাদা অ্যালগরিদম, আমরা অনেক সময় বলে থাকি ফ্লোয়েড ওয়ার্শাল অ্যালগরিদম, বাট অ্যাকচুয়ালি এটা ফ্লোয়েড অ্যালগরিদম, যেটা দিয়ে কিন্তু আমরা অল পেয়ার শর্টেজ পাথ বার করি, আর ওয়ার্শাল দিয়ে তার ট্রানজিটিভ ক্লোজার করে তারপর আমরা অল পেয়ার শর্টেজ পাথ বার করি। কিন্তু ভেঙে ভেঙে দিয়েছে বলে অপশন কিন্তু এ কিন্তু কারেক্ট অপশন হয়ে যাবে। যদি এখানে ফ্লুইড ওয়ার্শাল দিত তাহলেও কিন্তু এটা কারেক্ট অ্যান্সার, ফ্লুইড ওয়ার্শাল অ্যালগরিদম কিন্তু হয়ে যেত। 9 নম্বর একটা আমাদের এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, পোস্টফিক্সের এক্সপ্রেশন। সেখান থেকে আমাদের কি বার করতে বলেছে, তার ইনফিক্স এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। সেখান থেকে আমাদের পোস্টফিক্সটা বার করতে বলেছে। এই যে এক্সপ্রেশনটা হাইলাইট করেছি, এটা কিন্তু আমাদের ইনফিক্স বা নর্মাল এক্সপ্রেশন বলতে পারো। সেখান থেকে আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশনের আমাদের কিন্তু বার করতে বলেছে। এই প্রশ্নটা কিন্তু স্ট্যাকের অ্যাপ্লিকেশন থেকে দেয়। যখনই আমরা স্ট্যাক পড়াশোনা করি, তার অ্যাপ্লিকেশন পোর্শনে এই জিনিসটা করতে হয়। এটা নর্মালি করতে গেলে আমাদের স্ট্যাক দিয়ে করতে হয়, বাট পরীক্ষায় তো সময় নেই, তখন আমাদের কি করতে হবে, টেকনিক ইউজ করে, কিন্তু শর্টকাট টেকনিক ইউজ করে করতে হবে। প্রথমত জানতে হবে একটা অপারেটর গুলো যেগুলো দেওয়া রয়েছে এখানে, যে প্লাস ইন্টু ডিভাইড, যেগুলো হতে পারে নর্মালি একটা এক্সপ্রেশনে প্লাস ইন্টু ডিভাইড মড মাইনাস এগুলোই হবে। তো আমাদের তার প্রায়োরিটি
প্রায়োরিটিটা জানতে হবে। সবসময় মাথায় রাখবে প্রায়োরিটি এভাবে দেখবে যে আমাদের মাল্টিপ্লিকেশন, ডিভাইডার, মডিউলার এটা হাই প্রায়োরিটি দেন প্লাস মাইনাস। এটা নর্মাল আমরা সি প্রোগ্রামেও কিন্তু আমরা অপারেটরের প্রায়োরিটিতে জানি। এবার অ্যাসোসিয়েটিভিটি কথাটার মানে কি, যদি একই ক্যাটাগরির দুটো আমাদের অপারেটর চলে আসে তাহলে তার কোনটা আগে করব কোনটা পরে করব। ধরুন না ইনটু আর ডিভাইড রয়েছে বা দুটো ইনটু রয়েছে, কোনটা আগে করব কোনটা পরে করব। মানে একই ক্যাটাগরি যদি দুটো অপারেটর একই সাথে চলে আসে তখন কোনটা আগে কোনটা পরে করব, তার জন্য কিন্তু আমরা দেখবো লেফট টু রাইট করবো। অ্যাসোসিয়েটিভ কি হবে, লেফট টু রাইট। এই যে অপারেটরের উপরে একটা সবথেকে পাওয়ারফুল কে আছে, ওটা হচ্ছে ব্র্যাকেট। এটা মাথায় রাখবেন, লিখে দিলাম ব্র্যাকেট, যেটা আমাদের বদমাস রুলও জানি, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, এম ফর ডি ফর ডিভিশন, এইভাবে আমাদের চলে। বাট আমাদের কম্পিউটারে ব্র্যাকেট সবার উপরে প্রায়োরিটি পায়, তারপর কিন্তু আমাদের যে প্রায়োরিটি গুলো থাকবে সেটা হচ্ছে আমাদের অপারেটরস এর ফার্স্ট প্রায়োরিটির মধ্যে চলে আসবে হচ্ছে আমাদের ইনটু, ডিভাইডার, রিমাইন্ডার অপারেটর, তারপর হচ্ছে প্লাস মাইনাস। এইভাবে এর থেকে বেশি অপারেটর খুব একটা দেবে না, যদি দেয় এর থেকেই দেবে। তো চলে আসি, শুরু করব। এবার আমরা দেখো এক্সপ্রেশনটাকে ভালো করে লিখে নিয়েছি। আমরা দেখবো প্রথমে এ প্লাস বি আছে আর এইটা, তাহলে ব্র্যাকেট গুলো আগে করতে হবে, কিছু করার নেই। তাহলে প্রথমে এই প্যারালি করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এ প্লাস বি, মানে এ প্লাস বি করলে কি হবে, পোস্টফিক্স কথাটার মানে হচ্ছে অপারেটর পরে চলে যাবে, অপারেন্ডের পরে। তাহলে লিখবো এ বি প্লাস করে দেবো, হয়ে গেল। প্রথম এটা সেট রেডি হয়ে গেল। এবার এই সেটটা ভালো করে দেখো, সি ইন্টু ডি মাইনাস সি। তো সেখান থেকে আমার রয়েছে মাল্টিপ্লিকেশনও রয়েছে মাইনাস, কোনটা হাই প্রায়োরিটি? বলে স্যার মাল্টিপ্লিকেশন হাই প্রায়োরিটি, তাহলে প্রথমে সি ইন্টু ডিটা করবো। দেখো তাই করেছি, আর যা ছিল আমি অ্যাজ ইউজুয়াল লিখে দিয়েছি। এটা একটা ইউনিট, এটা করা মানে কিন্তু একটা ইউনিট হয়ে গেল। সি, ডি আর ই কিন্তু আলাদা না, এখন এই তিনটে মিলে একটা ইউনিট, তোমরা এইভাবে ভাববে, হয়ে গেল। পরের ফেজে দেখো এটা যা ছিল তাই রয়েছে, এখানেও যা ছিল তাই রয়েছে। এবার দেখো সি ডি মাল্টিপ্লাই, এটা একটা ইউনিট হয়েছে, মাঝখানে মাইনাস, তারপরে ই আছে, তার মানে পোস্টফিক্স করলে কি হবে, এই মাইনাসটা ই এর পরে চলে যাবে। তাহলে দেখো এটা একটা ইউনিট হয়ে গেল, করার পর এটাও কিন্তু ডান। এবার আমাদের গল্পতে কি কি আছে, এই আমাদের মাল রয়ে গেল। এবার আমরা দেখবো যে আমাদের কাকে করব। আমাদের দেখো সবগুলো একই প্রায়োরিটি, মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই, ডিভাইড, কোনটা আগে করব, অ্যাসোসিয়েটিভলি লেফট টু রাইট। তাহলে প্রথমে আমি এই মাল্টিপ্লাইটাকে করব, তার মানে কি হবে, এ বি প্লাস রইলো, তারপরে সি ডি ইন্টু ই মাইনাসের পর চলে যাবে এই মাল্টিপ্লাইটা। দেখো তাই হয়ে একটা ইউনিট গোটা হয়ে গেল, হয়ে গেল। এরপর আমাদের এই মাল্টিপ্লাই আর এফ, তার মানে এইটুকু বুঝতে পারলাম যে মাল্টিপ্লাইটা এফ এর পরে চলে যাবে। দেখো তাই হয়েছে, আগে যা ছিল তাই লিখে দিয়েছি, এফ এর পরে চলে গেছে। তারপর রয়ে গেল হচ্ছে ডিভাইড আর জি, একটাই আছে, তার মানে ডিভাইডটা জি এর পরে চলে যাবে। তো তাই ভাবে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি, করে রেখেছিলাম সময় যাতে বেঁচে যায়। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এখান থেকে সি কিন্তু কারেক্ট অপশন। এরকম প্রশ্ন সায়েন্সেও আসতে পারে এবং এই বছরও কিন্তু আসার কিন্তু অপশন রয়েছে। 10 নম্বর প্রশ্ন বলছে, ইফ এক্স ইজ আ ওয়ান ডাইমেনশন অ্যারে হুইচ ইজ কারেক্ট। এক্স যদি একটা ওয়ান ডাইমেনশন অ্যারে হয় কোনটা কারেক্ট হবে, সেটা একটা ওয়ান কাইন্ড অফ পয়েন্টারের সঙ্গে সম্পর্ক কথা বলেছে। দেখো স্টার এক্স প্লাস ওয়াই কি সেম অ্যাজ অ্যাম্পারসেন্ট এক্স অফ আই, একদমই না। স্টার এক্স অফ আই কথাটার মানে হচ্ছে যে আমরা এক্স ব্র্যাকেটে আই আমরা লিখতে পারি, এখানে অ্যাম্পারসেন্ট দেওয়ার কোনো ব্যাপার নেই। এবার দেখো অ্যাম্পারসেন্ট অফ এক্স প্লাস ওয়াই কি সেম অ্যাজ এক্স প্লাস ওয়াই, বলবে হ্যাঁ এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে অ্যাম্পারসেন্ট মানে অ্যাড্রেস, এক্স প্লাস আই মানেও কিন্তু আমরা অ্যাড্রেসকে বোঝাচ্ছি। তো বি হয়ে যাবে কারেক্ট, বাদ বাকি এগুলো কারেক্ট হবে না, কারণ কি এগুলো এই যেটা স্টার অফ এক্স প্লাস আই মানে বললামই এক্স প্লাস এক্স ব্র্যাকেটের মধ্যে আই, এটাও মানে কিন্তু এটাও কোনো লিখতে পারবো না, এটা ভুল, এটা কিন্তু নর্মাল লিখতে হবে এক্স প্লাস আই। তাহলে এটাই ব্যাপার। তাহলে মাথায় রাখবে এক্স ব্র্যাকেটে আই, এটার মানে কি, এটার মানে হচ্ছে স্টার লিখবে এক্স প্লাস ওয়াই। এটা কিন্তু পয়েন্টার টু অ্যারের গল্প থেকে এটা দেওয়া রয়েছে অলরেডি। আমার কিন্তু সি এর প্লেলিস্টে এই কনসেপ্টটা আমি ইন ডেপথ ক্লিয়ার করেছি। কিন্তু এই জিনিসটাও মাথায় রাখবে, যখন আমরা এক্স প্লাস শুধু এক্স প্লাস আই লিখি, সেটার মানে কিন্তু আমাদের অ্যাম্পারসেন্ট অফ এক্স ব্র্যাকেটে আই। এবং এটাও বলে দিই আই ব্র্যাকেটে এক্স, এটাও কিন্তু একটা রকম ওয়ে অফ রিপ্রেজেন্টেশন, এইভাবেও করতে পারি। এটাও কিন্তু বেসিক গল্প, এটাও আমাদের যদি দেখি কিন্তু যাতে ঘাবড়াবার কোনো যাতে জায়গা না থাকে। নেক্সট প্রশ্নটা আমাদের 11 নম্বর, আমাদের স্ট্যাক থেকে দিয়েছে। স্ট্যাকে কিছু অপারেশন বলে দিয়েছে, সেখান থেকে আমাকে বলতে হবে যে ভ্যালু অফ স্ট্যাকটা আমাদের বলতে হবে আফটার পারফর্মিং অল দ্য অপারেশন। সবগুলো অপারেশন করার পর আমাদের যখন স্ট্যাকটার কি গল্প থাকবে, মানে স্ট্যাকের টপ এলিমেন্ট কি থাকবে, সেটা আমাদের বলতে বলেছে। যে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টপ অফ দ্য স্ট্যাক আফটার পারফর্মিং দ্য ফলোইং অপারেশন ইন অ্যান ইনিশিয়াল এমটি স্ট্যাক। স্ট্যাকটা এমটি রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে অপারেশনগুলো পারফর্ম করবো, যা যা বলে দিয়েছে এখানে। করার পর আমাদের স্ট্যাকের টপে কোন এলিমেন্ট থাকবে সেটা কিন্তু এখানে প্রশ্নতে বলতে বলেছে। তো প্রথমে দেখো কি বলেছে, পুশ 1, তো 1 পুশ করলাম, তারপরে পুশ 2, তাহলে 2 পুশ করলাম, তারপরে পপ বলেছে। তো পপ বললে তো আমাদের টপের কথা ভাববো, আমি এটা মুছে দেবো, আর কিছু দেখার দরকার
দরকার নেই। তারপর হচ্ছে আমাদের পুশ 3, তা 3 এখানে বসবে, পুশ 4, 4 এখানে বসবে, 2 আর পপ এসছে, তাহলে দুটো আমি মুছে দেবো এখান থেকে। প্রথমে 4 কে মুছবো, 3 কে মুছবো, তারপরে পুশ এখানে 5 আছে, তো 5 কে পুশ করলাম, তারপর আবার পপ আছে, পপ মানে 5 কে আবার পপ করে দেবো। তাহলে এখন কারেন্টলি স্ট্যাকের মধ্যে টপে কে রয়েছে 1, তাহলে 1 কোথায় রয়েছে, ডি তে রয়েছে। কারেক্ট অপশন কিন্তু আমাদের ডি হয়ে যাবে। খুব সোজা প্রশ্ন ছিল, এরকম ধরনের প্রশ্ন কিন্তু এবার দিতেই পারে। 12 নম্বরের প্রশ্নটা আমি বলি এটা স্টার রেটেড প্রশ্ন, বাট দুঃখের বিষয়ে প্রশ্নটা যদি ঠিক অ্যান্সার দিত তাহলে খুব ভালো হতো। প্রশ্নের অ্যান্সারগুলো অপশনগুলো সব ভুল, বাট খুবই অসাধারণ প্রশ্ন দিয়েছে 12 নম্বরটা। অত ইজিলি কিন্তু বেসিক আইডিয়া ক্লিয়ার না থাকলে এরকম ধরনের প্রশ্ন করা কিন্তু খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো প্রশ্নটা কি বলছে, হুইচ ডিগ্রি সিকোয়েন্স ক্যান নট বি আ সিম্পল গ্রাফ। এখানে আমাদের কিছু ডিগ্রি সিকোয়েন্স দিয়ে দিয়েছে আমাদের প্রত্যেকটি ভার্টেক্সের, তাহলে কোন ডিগ্রি সিকোয়েন্স গুলো আমাদের সিম্পল গ্রাফকে রিপ্রেজেন্ট করছে না। প্রথমে এখান থেকে আইডিয়া ক্লিয়ার করো সিম্পল গ্রাফ কথাটার মানে কি। গ্রাফ থিওরি কিন্তু ভালো জিনিস, এখান থেকে খুব ভালো ভালো প্রশ্ন কিন্তু এবার আমরা অ্যাপ্লিকেশনে দেখতেই পারবো। গ্রাফ থিওরি থেকে যে সিম্পল গ্রাফের গল্প, মানে যে কোনো গ্রাফের মধ্যে, মানে যে কোনো ভার্টেক্সের সবসময় একটা এজ থাকবে, মানে ডিরেক্টেড বা আনডিরেক্টেড যাই বলো, এজ থাকবে, এর মধ্যে কোনো সেলফ লুপ থাকবে না, ঠিক আছে, সেলফ লুপ থাকবে না, আর কোনো প্যারালাল মাল্টি এজ থাকবে না, এরকম ধরনের কোনো গল্প থাকবে না। মানে প্রত্যেকটি ভার্টেক্সের সঙ্গে আমার একটা ইউনিক কিন্তু এজ থাকবে। দেখো এটা যদি এ বলি, এটা যদি বি বলি, তাহলে এ থেকে বি তে একটাই ইউনিক এজ আছে, সেরকম এ থেকে ধরো না সি তে একটাই ইউনিক এজ আছে, সেরকম সি থেকে ডি তে একটা, এরকম গল্প। মানে সি থেকে বি তেও হতে পারে, কোনো অসুবিধা নেই, এ থেকে ডি তেও হতে পারে। প্রত্যেকটি পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে একটা ইউনিক এজ থাকবে, এটাকেই বলা হয় সিম্পল গ্রাফ বলতে পারি। তার মানে এটুকু ক্লিয়ার হলো যে এইগুলো থাকবে না, কোনো রকম সেলফ লুপ বা মাল্টি এজ থাকবে না দুটো গ্রাফের, দুটো ভার্টেক্সের মধ্যে, এটাকে বলে সিম্পল গ্রাফ বলা হয়ে গেল। এবার একটা গল্প দেখো, যে কোনো সিম্পল গ্রাফের আমি যদি ডিগ্রি মানে একটা ভার্টেক্সে কতগুলো এজ বেরিয়েছে সেটাকে বলা হয় ডিগ্রি বলা হয়। তো সেই সূত্রে দেখো এর ডিগ্রি কত যদি কাউন্ট করি, তুমি বলবে স্যার 3। দেখো সবার সঙ্গে সবার এ আছে, এর সঙ্গে বি এরও আছে, সিরও আছে এবং ডি এরও আছে, ধরে না কথা বলছি। তাহলে যদি সবার সঙ্গে সবার কানেকশন থাকে, মানে সবগুলো ভার্টেক্সের সঙ্গে সবগুলো ভার্টেক্সে যদি এন দিয়ে মানে এজ দিয়ে কানেক্ট করি, তাহলে এখানে আমার যে কি হবে, যদি আমাদের ভার্টেক্স যদি ধরে নাও আমাদের 4 হয়, তাহলে নাম্বার অফ এজ কতগুলো হবে, 3 হবে। মানে এরকম গল্পতে তুমি এখন দেখে বুঝতে পারছো বি এরও 3 আছে, সি এরও 3 এবং ডি এরও 3। ভালো কথা, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের বেসিক আমাদের সিম্পল গ্রাফের গল্প বুঝে গেলাম, ঠিক আছে। এখানে আমাদের কতগুলো ডিগ্রি দিয়েছে গোনো, এটা 1 2 3 4 5 6 7 8। তাহলে এইটুকু বুঝলাম যে আমাদের প্রশ্নে কিন্তু ভার্টেক্স বলে দিয়েছে 8খানা। তাহলে এইটুকু ক্লিয়ার হবে, যতগুলো ডিগ্রি হোক না কেন 8-এর কম হবে। তাহলে অপশনগুলোকে দেখলাম যে এই যে 2 নম্বর অপশনটাকে হাইলাইট করছি, ভালো করে দেখো, বলছে কোনো একটি ভার্টেক্সের ডিগ্রি 8 আছে, কখনো সম্ভব? কোনোদিন সম্ভব না। তাহলে আমরা প্রথম এই সব প্রশ্ন করা শর্টকাট ট্রিক কি হবে, আমি অপশানে গুনে নেবো কতগুলো আমাদের ভার্টেক্স রয়েছে, এবং আমরা বুঝে গেলাম যে আমাদের অপশানে যদি আমাদের ভার্টেক্স থাকে 8টা, তার মানে এইটুকু ক্লিয়ার যে কখনো 8 ডিগ্রি কখনো 8 হতে পারবে না, এক কম ডিগ্রি 7 হতে পারে। মানে এক একটা ভার্টেক্সের যতগুলো আমাদের ভার্টেক্স রয়েছে তার থেকে এক কম এজ হতে হবে। তাহলে ডিগ্রি কখনোই কোনো ভার্টেক্সেরই কখনো কিন্তু ইকুয়াল হবে না। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এই সূত্রে বুঝে গেলাম যে আমরা এই যে অপশন 2টা কিন্তু এলিমিনেট প্রথমেই হয়ে গেল। এবার হচ্ছে ফার্স্ট কথা, এরকম যদি প্রশ্ন আরেকটা দিয়ে দেয় কি করে করবো, তাহলে ফার্স্ট আমরা দেখবো যে নাম্বার অফ ভার্টেক্স বলে দেবে, মানে নাম্বার অফ ভার্টেক্স আমরা গুনে বুঝে গেলাম যেখানে 8 হবে, তো সেই সূত্রে প্রথমে 8খানা কখনো ডিগ্রি হবে না, কেটে বার করে দিলাম। তাহলে এটা আমাদের এলিমিনেট হয়ে গেল। এবার আমাদের প্রশ্ন কি দেখবো, এবার প্রশ্নটা করবো কি করে, আমাদের শর্টকাট ট্রিক হচ্ছে যেইগুলো পড়ে রয়েছে সেই সংখ্যাগুলোকে যোগ করো। যেরকম দেখো 7 + 6, প্রথমটা দেখাচ্ছি, 7 + 6 + 5 + 4 + 4 + 3 + 2 + 1 যোগ করো যতগুলো রয়েছে। একটু খাটনির বিষয় আছে, প্রশ্নটা করতে 2 থেকে 3 মিনিট সময় লেগে যাবে, কিচ্ছু করার নেই, আরো বেশি তো কম লাগবে না। তো যোগ করে তোমরা যখন দেখবে এটা প্রথমে এটা পেবে 32, এরকম সবগুলোর যেগুলো রিমেনিং, তাহলে এটার পেয়ে গেলাম 32 পেলাম, এটার তোমরা যখন করবে পেয়ে যাবে 33 পাবে, আর এইটার যখন পেয়ে যাবে, এটা নরমালি করে দেখলে তোমরা লাস্টেরটা তোমরা 34 পাবে। এবার গ্রাফের প্রপার্টি কি বলে, বেসিক প্রপার্টি কি বলে, যখনই আমাদের সিম্পল গ্রাফ হয় যে সাম অফ দ্য ডিগ্রি সবসময় ইভেন হয়, এটা মাথায় রাখবে। কি বললাম, যখনই সিম্পল গ্রাফের ডিগ্রি সিকোয়েন্স লেখা থাকে, তার যে ডিগ্রি সিকোয়েন্সগুলোকে যোগ করলে তার যোগ ফল সবসময় ইভেন হবে। তো এই সূত্রে এই দেখো আমি হাইলাইট করলাম, এই পয়েন্টটা অলরেডি করে রেখেছি। যদি না হয় তাহলে কিন্তু এটা গ্রাফিক্যাল সিকোয়েন্সে পারবে না, মানে গ্রাফিক্যাল সিকোয়েন্স হবে না, এই কথাটার মানে হচ্ছে। তাহলে ফার্স্ট দেখে নেবে যেটা বললাম যে নাম্বার অফ ভার্টেক্স আর ডিগ্রি সেম হলো, ওটাকে এলিমিনেট করবে। তারপরে তোমার প্রত্যেকটি যে অপশনের
যোগফলগুলো করবে, করে দেখবে কোনটা ইভেন কোনটা অড, যেটা অড সেটাকে ডিসকার্ড করে দিয়ে পড়ে রইলো কোথায় 1 আর 4 কিন্তু এখন কম্পিটিশনে পড়ে রয়েছে। এবার 1 4 কে আমাদের চেক করতে হবে যে এই দুটোর মধ্যে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, তার জন্য একটা বড় অ্যালগোরিদম রয়েছে। সেই অ্যালগোরিদমটার নাম হচ্ছে হ্যাভেল হ্যাকিমিকি। এই অ্যালগোরিদমের সাহায্যে কিন্তু আমরা এটাকে চেক করবো। অ্যালগোরিদম কি করে চেক করে চলো দেখে আছি। প্রথমে আমরা ডিগ্রি সিকোয়েন্স 1 নিয়ে কথা বলছি, যেটা ছিল আমাদের প্রশ্নে, ভালো করে দেখো কিভাবে করব। তো প্রথমে তো আমরা যোগ করে দেখলাম এটা 32 পেয়েছে বলে এটা হতে পারে, 32 পেলেই যে হবে তা না। এবার আমরা হ্যাভেল হিকিমিকি বলে যে আমাদের সায়েন্টিস্টের অ্যালগোরিদম স্টেপ আমরা কি করে করবো ভালো করে দেখো, পয়েন্ট টু বি নোটেড। প্রথমে আমাদের ডিগ্রি সিকোয়েন্সের মধ্যে 7 6 5 4 4 3 2 1 শর্টেড সিকোয়েন্সে রয়েছে। তো প্রথমে আমরা ফার্স্ট যেটা রয়েছে, প্রথম যে ডিগ্রিটা রয়েছে যেটা 7, সেটাকে আমরা এখান থেকে রিমুভ করলাম এই সেট থেকে, হয়ে গেল। রিমুভ করার পর আমাদের পড়ে রইল হচ্ছে এই গল্প, দেখো 7 সরে গেলে তাহলে 6 5 5 রয়েছে। এবার 7 সরানো মানে কি, এই যে সেটটা পড়ে রয়েছে 6 5 4 4 3 2 1, এই প্রথম থেকে ফ্রম দ্য লেফট সাইড থেকে শুরু করে এখান থেকে 7খানা ঘর গোনো, 1 2 3 4 5 6 7, এই 7টা নাম্বার থেকে 1 মাইনাস করতে হবে। দেখো 1 মাইনাস করলে তাই হবে 6 থেকে 1 মাইনাস 5 4 3 2 1 0 হয়ে গেল। তাহলে এটা আমার রইলো ফর দ্য সেকেন্ড স্টেজের জন্য, ফর দ্য সেকেন্ড স্টেপ। করার পর এটাকে চাইলে তোমরা শর্ট করে নিতে পারো, তো শর্টেডই রয়েছে বলে কোনো কথা নেই। এবার আমরা নেক্সট যেটা পড়ে রইলো 1 মাইনাস করার পর এই যে জিনিসটা, এখান থেকে আমি ফার্স্ট স্টার্টিংটা আবার আমরা এই 5টাকে রিমুভ করব, হয়ে গেল। রিমুভ করার পর পড়ে রইলো হচ্ছে এইটা 5 রিমুভ করা 4 3 3 2 1 0 হয়ে গেল। এইবার আমি 5 রিমুভ করা মানে এখান থেকে প্রথম 5টি, এই প্রথম এইটুকু 5টি যে এলিমেন্ট রয়েছে সেটের মধ্যে তার থেকে 1 মাইনাস করো। সবসময় মাইনাস কত করবে, 1 করো। তার মানে কি একটা ডিগ্রি বেরিয়ে যাচ্ছে, মানে একটা ভার্টেক্সকে বার করছি, তার মানে একটা করে এজ কমে যাবে। এই 1 মাইনাস করার গল্পটা হচ্ছে এইটা। তো সেই সূত্রে গেলে আমাদের পড়ে থাকবে কি 4 2 2 1, এখানে 1 ছিল এটা 0 হয়ে গেল, ভালো কথা। তাহলে এই হচ্ছে নতুন গল্প, এটাকে আবার শর্ট করে নেবো, শর্ট তো অলরেডি রয়েছে, কোনো অসুবিধা নেই। এবার আমি আবার যে স্টার্টিংটা রয়েছে এখানে, স্টার্টিং মানে 3, এটাকে এখান থেকে সরিয়ে দেবো। পরে কি থাকবে 2 2 1 0 0, খুব ভালো কথা, 2 2 1 0 0 রয়েছে। তো সেই সূত্রে আবার যেহেতু 3 বার করেছো মানে প্রথম 3টের সাথে 1 মাইনাস করবো, পরে কি হবে 1 1, বাদ বাকি 0 0 যা ছিল, আগের যে জিরোগুলো ছিল সেগুলো রেখে দিয়েছি, কোনো অসুবিধা নেই। তাহলে এখন নতুন সিকোয়েন্স এই পড়ে রইলো, ভালো কথা। তারপরে আমাদের প্রথম থেকে কি সরাবো, 1, এই ফার্স্টেরটা সরাবো, ডিগ্রি 1টা সরিয়েছি, তার মানে কি আমরা সাবট্রাক্ট করবো 1, মানে প্রথম একটা এলিমেন্টের সাথেই করবো, কিন্তু 1 সরিয়েছো মানে একটার সঙ্গেই করবে, কি মাইনাস করবো 1 করবো, করার পর পড়ে রইলো হচ্ছে এইটা। তাহলে এইটা যখন পড়ে থাকবে, যখন সবগুলো 0 হয়ে যাবে তখন কিন্তু আমরা অ্যালগোরিদমটাকে স্টপ করে দেবো। তার মানে এটুকু বলতে পারি, যখন যদি সব 0 চলে আসে তাহলে কিন্তু এটা একটা সিম্পল গ্রাফ এই ডিগ্রি দিয়ে তৈরি করা যেতে পারে। কথাটার মানে হচ্ছে সিম্পল গ্রাফ এই ডিগ্রি সিকোয়েন্স দিয়ে তৈরি করা যেতে পারে, এটাই এখান থেকে বলছে। তার মানে এই অ্যালগোরিদমটা তোমাদেরকে করে দেখতে হবে আদৌ কিন্তু এই ডিগ্রি সিকোয়েন্সটা একটা সিম্পল গ্রাফ তৈরি করতে পারছে কিনা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1টা তো পারছে, বুঝে গেলাম। চলে আসলাম আমি 4 এর দিকে, এই হচ্ছে 4 সিকোয়েন্সটা, দেখো সেম গল্প হবে, একটু তাড়াতাড়ি বলবো এবার। তাহলে আমাদের 34 আসছিল, তো প্রথমে আমাদের 7কে রিমুভ করা মানে আমাদের 7 রিমুভ হয়ে যাবে, মানে প্রথম 7টির সাথে এই 7টির সঙ্গে আমি 1 মাইনাস করে এই পড়ে রইলো, হয়ে গেল। এবার এটা অলরেডি শর্টেড রয়েছে, কোনো অসুবিধা নেই। ফের আমি ওখান থেকে 5কে সরাবো, পরের ধাপে 5কে সরাবো মানে প্রথম 5টির সাথে। তাহলে প্রথম 5টি কোনগুলো হচ্ছে এইটা, 1 মাইনাস করলে আমার এই পড়ে রইলো, ভালো কথা। এবার গল্পে দেখো আবার শর্টেড রয়েছে, তাহলে প্রথম এইখানটা এটা সরাবো, 4টাকে সরাবো, 4 সরানো মানে প্রথম 4টির সাথে, আগের যা ছিল তাই রয়েছে, প্রথম 4টির সাথে 1 মাইনাস করব। মাইনাস করার পর দেখলাম নেগেটিভ চলে আসলো, যেখানেই নেগেটিভ এন্ট্রি চলে আসবে তখনই আমরা হ্যাভেল হিকিমিকি কি বলছে, এই প্রসেসটা ফেল করে যায়, আর এগানো যাবে না। এখানেই কিন্তু অ্যালগোরিদম স্টপ হয়ে গিয়ে বলে দেবে এটা কিন্তু একটা সিম্পল গ্রাফ তৈরি করতে পারবে না। মানে এই ডিগ্রি সিকোয়েন্স দেওয়া গেলে একটা সিম্পল গ্রাফ কিন্তু তৈরি করা যাবে না। এখান থেকে একটা বড় আইডিয়া ক্লিয়ার হচ্ছে, আমাদের সাম অফ ডিগ্রি কিন্তু আমাদের ইভেন হলেও সেটা কিন্তু আমাদের যে সিম্পল গ্রাফ তৈরি করবে এটা কিন্তু কোনো মাথার দিব্যি নেই। এখানে আমরা হ্যাভেল হিকিমিকি অ্যালগোরিদম দিয়ে আমরা দেখবো, চেক করে দেখবো, এর কোনো শর্টকাট টেকনিক নেই। কমেন্ট করলে হবে না স্যার শর্টকাট টেকনিক দেখান, এই টেকনিকেই করতে হবে, সময় লাগবে। বাট এমন ডিগ্রি সিকোয়েন্স দেবে সেখানে তোমরা শর্ট আউট করতে পারবে, মানে কোনো যোগ করে নিলে বা তোমরা নাম্বার অফ ভার্টেক্স দেখে নিলে যেটা ইকুয়াল হয়ে যায় ডিগ্রির সাথে, এগুলো ভাবে তুমি শর্ট আউট করতে পারবে, এলিমিনেট অপশন এলিমিনেট করতে পারবে। বাট তোমাকে যেটা তোমাকে পড়ে থাকবে অপশন এলিমিনেট করার পর তোমাকে এই হ্যাভেল হিকিমিকি দিয়ে তোমাকে চেক করতেই হবে এটা আদৌ সেটা সিম্পল গ্রাফ ফরমেশন হবে কিনা। এখান থেকে দুটো পয়েন্ট হলো, সব 0 চলে আসা মানে সিম্পলি হবে হওয়া, মানে এটা করবে, মানে এটা একটা সিম্পল গ্রাফ তৈরি করা যাবে সেই ডিগ্রি দিয়ে। আর যদি সেখানে কোনোভাবে স্টেপের মাঝখানে কোনোভাবে যদি -1 হয়ে যায় তখন কিন্তু ওখানেই অ্যালগোরিদম স্টপ হয়ে বলে দেবে সেটা কিন্তু করা যাবে। নেগেটিভ ডিগ্রি হয়ে গেলে কিন্তু ওটা কখনো সম্ভবই, নেগেটিভ ডিগ্রি কখনো নেগেটিভ হয় না, এটা কখনোই সম্ভব না বলে এখানে বলে দেবো যে এটা দিয়ে কিন্তু কোনোভাবে সিম্পল গ্রাফ কিন্তু কনস্ট্রাক্ট করা যাবে না। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের কি হবে,
শুধু আমাদের ডিগ্রি নাম্বার সিকোয়েন্স নাম্বার 1টাই কিন্তু অ্যান্সার হবে। তো প্রশ্ন এরকম কোনো অপশনই নেই, ভালো করে দেখো 1 2 আছে, 3 4 আছে, 4 অনলি আছে, আর 2 আর 4। এবার গল্পটা কি, এখানে কথাটা বলছে ক্যান নট, কোন সিকোয়েন্স ক্যান নট বি আ সিম্পল গ্রাফ। ক্যান বললে আমাদের 1 অ্যান্সার হতো, ক্যান নট মানে কি সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে সি। তো নট গিভেন আমি বলেছিলাম যে আমি ক্যান দিয়ে ভেবেছিলাম, তো এটা হবে না, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের সি, কিন্তু কারেক্ট অপশন হবে ক্যান নট বলেছে। কোন ডিগ্রি সিকোয়েন্সটা ক্যান নট বি আ সিম্পল গ্রাফ। এবার ক্যান নট বলতে গেলে শুধু 4 যেটা বললে শুধু হবে না, তাহলে তো আমাদের 2 3ও রয়েছে যদিও বা, তাহলে 3 আর 4ও তাহলে রয়েছে, মানে অনেকগুলো অপশন এখানে হতে পারে। প্রশ্ন সেইভাবে দিয়েছে, মানে প্রশ্নটা কনসেপ্টটাকে বলে দিলাম, অ্যান্সারটাকে আমরা হয়তো ডিসকার্ড করতে পারি। তো সেই সূত্রে এখানে প্রশ্নের যে অপশনস গুলো ভুল দিচ্ছে, ক্যান নট দিচ্ছে, ওরা হতো ক্যান হলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যেত এ হতো, মানে শুধু এও বলবো না, মানে শুধু 1 হতো, 1 এখানে কোথাও নেই যদিও বা। তাহলে আলটিমেটলি এইগুলো কি করে চেক করতে পারে, আইডিয়ার ক্লিয়ার হয়ে গেল। তো এখান থেকে ক্যান নট যেহেতু প্রশ্নে বলেছে, মানে কোনটা ডিগ্রি সিম্পল গ্রাফ করতে পারবে না, সেখানে 2 3 4 তিনটেই পারবে না। তো এরকম কোনো অপশনই সেরকম কারণ নেই, 3 4ও হতে পারে, 4ও হতে পারে, 2 আর 4ও তিনটেই হতে পারে। মানে এই সিকোয়েন্স গুলো কখনোই কিন্তু আমাদের সিম্পল গ্রাফ কনস্ট্রাক্ট করতে পারবে না, শুধু একমাত্র 1ই হচ্ছে এমন একটি সিকোয়েন্স যেটা দিয়ে করা যেতে পারে। তো এইটাই আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করলাম। প্রশ্নটা হয়তো বললাম এখানে উত্তরটা খুব ভালো ভুল দিয়েছে, কিন্তু প্রশ্নটা কিন্তু আমাদের খুবই ভালো প্রশ্ন বলতে পারো। নেক্সট প্রশ্ন চলে আসলাম, বলছে মিনিমাম নাম্বার অফ 2x1 মাল্টিপ্লেক্সার টু ইমপ্লিমেন্ট 2 ইনপুট অ্যান্ড গেট আর 2 ইনপুট অর গেট। 2 ইনপুট অ্যান্ড গেট এবং 2 ইনপুট অর গেট কে ডিজাইন করতে গেলে 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে তাহলে কতগুলো মাল্টিপ্লেক্সার লাগবে, একটা টেবিল করে দিয়েছি, মুখস্থ করে নেবে, এর থেকে বিকল্প নেই, কারণ কি সার্কিট ডায়াগ্রাম করে তোমাদের সময় নষ্ট করার দরকার নেই। অ্যান্ড গেটকে মানে 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে যদি অ্যান্ড গেটকে ইমপ্লিমেন্ট করতে হয় 2x1 দিয়ে, তাহলে একটা আমাদের মাল্টিপ্লেক্সার লাগবে, অরের জন্য একটা লাগবে, ন্যান্ডের জন্য একটা, সবার জন্যই একটা, শুধু জর আর নরের জন্য দুটো। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 আর 2, এ কিন্তু কারেক্ট অপশন হয়ে যাবে। এখানে কি করে করতে হবে সেটা লেখা আছে, বাট আমার মনে হয় এই টেবিলটা মুখস্থ করে নিলে তোমাদের কিন্তু আর দরকার নেই। প্রশ্ন এখন অর দিয়ে দিয়েছে, এবার হয়তো এক্স নট দিয়ে দিতে পারে বা নট দিতে পারে, যাই দিক না কেন 2x1 মার্কস দিয়ে কত কত লাগবে, কত কত 2x1 মার্কস লাগবে যদি বলি, সবার জন্য একটা করে, জর আর এক্স নটের জন্য দুটো করে, ব্যাস এইটুকু মাথায় রাখলে মোর দ্যান এনাফ। পরের প্রশ্নটা গ্রে কোড থেকে দিয়েছে, গ্রে কোড অফ দিস নাম্বার। গ্রে কোড বার করতে বলে, তার মানে এটা বাইনারি নাম্বার রয়েছে 1001, এটা বেস 2 তে আছে। তাহলে বাইনারি থেকে প্রথম 1টাতে অ্যাজ ইউজুয়াল লিখে দেবো, তারপর আমরা এই দুটোর রেসপেক্টে আমরা জর অপারেশন করব। সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1। জর মাঝখানে এখানে লিখে দিলাম, প্রত্যেকটার মাঝখানে জর এখানে ঢুকিয়ে দিলাম, তাহলে আমরা বুঝতে পারবে। তো ডিফারেন্ট রয়েছে বলে 1 লিখেছি, সেম হয়েছে বলে 0 লিখেছি, ডিফারেন্ট হয়েছে বলে 1, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি। সি কিন্তু আমাদের কারেক্ট অপশন। পরের প্রশ্নটা সুন্দর সার্কিট লেভেল প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নটা নর্মালি ভুল প্রশ্ন একটা, মানে অপশনগুলো সবই ভুল। তো প্রশ্নটা কি দিয়েছে ভালো করে দেখো, সার্কিটটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিনে। সেখানে আমাদের প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমাদের মোটামুটি দুটো আমাদের ন্যান্ড গেট দেওয়া রয়েছে, তলায় একটা অ্যান্ড গেট দেওয়া রয়েছে, ঠিক আছে। তিনটে গেট, একটা ওয়ান কাইন্ড অফ স্টেয়ার কেস, মানে সিঁড়ির মতন দেখতে রয়েছে। তাহলে এর সাথে একটা ন্যান্ড গেট রয়েছে, বি এর সাথে ন্যান্ড গেট রয়েছে, আর সি এর সাথে একটা অ্যান্ড গেট রয়েছে। বলে দিয়েছে যদি আমার ওয়াই এর মধ্যে, ওয়াই মানে ফাইনাল আউটপুটের ভ্যালু যদি 1 হয়, লজিক 1 হয়, তাহলে এ বি সি এর কম্বিনেশন কি হতে হবে। তাহলে এখান থেকে এটা বুঝতে গেলে ভালো করে দেখো, ওয়াই এর ভ্যালু 1 মানে এখান থেকে আমার 1 বেরাচ্ছে, আমি অন্য হাইলাইটার দিচ্ছি, এখান থেকে আমার 1 বেরাচ্ছে, এখান থেকে 1 বেরানো মানে এইটাও ঢুকে আমার 1ই ঢুকবে। তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেল, এখান থেকে 1 বেরাচ্ছে, ওয়াই এর ভ্যালু 1 মানে এখান থেকেও 1 কিন্তু এই আমাদের ন্যান্ডে যাচ্ছে। এবার ভালো করে বোঝো, যেহেতু এটা অ্যান্ড গেট, দিস ইজ আ অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেটের কখন 1 হয়, যখন দুটোই ইনপুট 1 হয়। তার মানে এটুকু শিওর যে সি এর ভ্যালু 1 হবেই, এটা কনফার্ম হয়ে গেল। সি এর ভ্যালু 1 না হলে কখনোই এখানে 1 হবে না, এবং এইটুকু শিওর যে এই ন্যান্ডের আউটপুটটাও 1 হতে হবে। আমার যে সেকেন্ড ন্যান্ড গেটটা রয়েছে 2ND লিখলাম, সেকেন্ডের ভ্যালুও 1 হতে হবে এবং সি এর ভ্যালুও 1 হতে হবে, এটুকু তো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে তো ওয়াই তে 1 আসবেই না, তাহলে সি এর ভ্যালু 1 হয়ে গেল। এবার আমার সেকেন্ড ন্যান্ড গেটের ভ্যালু 1 কখন কখন হবে, যখন আমি কম্বিনেশন গুলো চেক করব। তাহলে বি এর মধ্যে কি কি কম্বিনেশন হতে পারে আর এখান থেকে কি আউটপুট আসতে পারে, এই দুটো চেক করতে হবে। তাহলে এখানে লিখেছি বি এর ভ্যালু কি কি হতে পারে, দেখো হয় 0 হতে পারে, হয় 1ও হতে পারে। এবার এখান থেকে আউটপুট হয় 0 আসতে পারে, মানে এই যে ফার্স্ট অ্যান্ড ন্যান্ড গেটের আউটপুট আমার 1 হতে পারে, 0 হতে পারে। কম্বিনেশন দেখো 1 আর 0 তে কি হয়, 0 উল্টালে হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে সবগুলোতে 1 কোথায় কোথায় হবে, এই কম্বিনেশনে হবে। তাহলে মানে এইটুকু ক্লিয়ার হয়ে গেল, বি এর ভ্যালু 1 হতে পারে, 0 হতে পারে। এবার দেখো এই প্রথম যে ন্যান্ড গেটের ভ্যালু যে 1 0 হবে, তাহলে এর ভ্যালু কি হতে হবে, কেন কি আমার ওয়াই থেকে এখানে 1ই ঢুকছে, এটুকু তো ক্লিয়ার। ওয়াই থেকে 1, তাহলে ওয়াই কে 1 ফিক্স করে দিতে হবে। এর ভ্যালু 0 1 দিলেও আমি দেখলাম প্রথমে 0 আসছে, প্রথমে তারপরে 1 আসছে। তাহলে আমার তো এখান থেকে 0 1 যে কোনো কিছু আসলেই হবে। তার মানে এইটুকু বুঝলাম আমার এর মধ্যেও যে কোনো কিছু হলেও হবে, মানে এর মধ্যে আমাদের 0 হতে পারে, 1ও হতে পারে, বি এর মধ্যে আমার 0 হতে পারে, 1 হতে পারে, আর সি এর মধ্যে আমার 1 হবেই। তো এরকম সি এর মধ্যে 1 হবে, তিনটে অপশন কারেক্ট। আর এখানে তো কোনো অসুবিধা নেই, মানে তিনটে অপশনই আমার এখানে কারেক্ট হচ্ছে। এটারও কোনো পার্টিকুলার কোনো অ্যান্সার এখান থেকে করা যাবে না,
তিনটে অপশনই কারেক্ট, এও কারেক্ট, বিও কারেক্ট এবং ডিও। এখানে নট কোনোভাবে বলেনি, নট হলে আমার হয়তো আমার সিটা অ্যান্সার হতো, তাহলে প্রশ্নে কোথাও আমাকে বলেনি, আমাকে বলেছে হোয়াট ইজ দ্য পসিবল ভ্যালু অফ এ বি সি। তাহলে তিনটে অপশনই কিন্তু এখান থেকে কারেক্ট। এইভাবে ব্যাক ট্র্যাক করে করে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু করতে হবে। এই প্রশ্নটা যেরকম কম্পিউটার সায়েন্সের জন্য এলিজিবল, অ্যাপ্লিকেশনের জন্য এরকম ধরনের প্রশ্ন দুটো পেতেই আসতে পারে। তো এটা একটু ভালো করে দেখে নেবে তোমরা যখন দেখছো, এরকম ধরনের প্রশ্ন হলে ব্যাক ট্র্যাক করে করে কিন্তু আমাদের করা যেতে পারে। পরের প্রশ্ন বলছে হুইচ শর্টিং হ্যাজ ওয়ার্স্ট কেস n log n, কোন শর্টিং এর ওয়ার্স্ট কেস অ্যালগরিদম বলে দিয়েছে বা কমপ্লেক্সিটি বলেছে n log n এ হয়। কুইক শর্টের হচ্ছে আমাদের ওয়ার্স্ট কেস হয় n স্কোয়ারে হয়। হিপ শর্টের হচ্ছে ওয়ার্স্ট সিনারিও হচ্ছে আমাদের n log n এ হয়। এটা মাথায় রাখবে, এটাই হচ্ছে একমাত্র n log n। আর বাবেল শর্ট বাদ বাকিগুলো দুটোই হচ্ছে আমাদের n স্কোয়ারে হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে হিপ শর্ট, যেটা কিনা n log n এর ওয়ার্স্ট কেসের কমপ্লেক্সিটি। লাস্ট প্রশ্ন, এখানে 17খানা প্রশ্ন সেটা আমি রেখেছিলাম। তো লাস্ট প্রশ্ন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং নিড নট বি আ বাইনারি ট্রি। কোনগুলো তলে অপশনে যেগুলো বাইনারি ট্রি না হিসাবে বলেছে, তো সেই সূত্রে গেলে অপশন ডি বি ট্রি হয়ে যায়। বি ট্রি কিন্তু বাইনারি ট্রি না, বি এর মধ্যে বি কে বলা হয় এম ওয়ে ট্রি বলা হয়, এম ওয়ে ট্রি। বি ট্রি সিলেবাসে নেই, বাট এখানে প্রশ্ন দিয়ে দিয়েছে। কারণ কি অপশন এলিমেন্ট করতে পারে। সার্চ ট্রিকে আমরা বাইনারি সার্চ ট্রি বলি, এটা তো বাইনারি ট্রি। হিপ ট্রির মধ্যে আমরা বাইনারি ট্রি তৈরি করা কমপ্লিট বাইনারি ট্রি ইউজ করি। এভিএল ট্রি হচ্ছে হাইট ব্যালেন্স ট্রি বলা, এটাকে ওয়ান কাইন্ড অফ বাইনারি ট্রিকে ব্যালেন্স করে রাউন্ডার। এই তিনটেই কিন্তু বাইনারি ট্রি। বাইনারি ট্রি মানে যেখানে দুটো তোমার চিলড্রেন রয়েছে। বাট বি ট্রিকে বলে এম ওয়ে ট্রি, যেখানে দুটোর বেশিও কিন্তু আমাদের নোড হতে পারে, দুটোর বেশিও চিলড্রেন হতে পারে। মানে একটা নোডের মধ্যে মোর দ্যান ওয়ান ভ্যালু হতে পারে, প্লাস আমাদের মোর দ্যান টু চিলড্রেনও হতে পারে। তো এটাই হচ্ছে আমাদের এম ওয়ে ট্রি গল্প আছে। এম ওয়ে ট্রি এইভাবেই কিন্তু আমাদের ওটাকে ওয়ান কাইন্ড অফ বি ট্রি কিন্তু আমাদের বলে। তো এই ছিল এখানে কি আমাদের 17টা প্রশ্ন আমরা এখানে গিয়ে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধু বান্ধবদের শেয়ার করো যারা এই পরীক্ষায় বসতে ইচ্ছুক। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগামী বারে আমরা এরকম ধরনের আরো ভালো ভালো প্রশ্ন 2016 এবং মাদ্রাসা কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে নিয়ে আসবো। এই ভিডিও নোটসটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি কোনো ডাউটস হয় আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে নিশ্চয়ই ভুলো না। সবাই ভালো থেকো, আবার আমাদের পরের পার্টে দেখা হবে।